আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পেপারে এই টেস্ট পরীক্ষার আলোকে বিশেষ করে পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো কিছু শিক্ষার্থী অবশ্যই প্রশ্নটি সমাধানের জন্য আমাকে অনুরোধ করেছে, সেই জন্য আজকের আলোচনা। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এখানে এই পাবনা ক্যাডেট কলেজের প্রশ্নটি আমি উপস্থাপন করলাম। কি বলা আছে লক্ষ্য করি। স্নেহা এবং মিতালি তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট নিয়ে আলোচনা করছে। স্নেহা বলল, আমি আইসিটিতে এই 4C, যেটি হেক্সাডেসিমেল সংখ্যা, এত নম্বর পেয়েছি। হেক্সাডেসিমেলে দেওয়া আছে 4C। মিতালি বলল, আইসিটিতে আমি 103 অক্টাল এত নম্বর পেয়েছি। 100-র মধ্যে 103, তাই না? হ্যাঁ, সম্ভব। 100 দশমিক সংখ্যা, আর 103 তো অক্টাল সংখ্যা। অক্টালকে দশমিকে রূপান্তর করলে কমে যাবে, তাই না? তো যাই হোক, দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হেক্সা, একটা অক্টাল। এখন পঞ্চম শ্রেণীতে পড়ুয়া তাদের ছোট ভাই বুঝতে পারছে না কে বেশি নম্বর পেয়েছে। এর মধ্যে কে বেশি নম্বর পেয়েছে ছোট ভাই বুঝে না। আর ছোট ভাই তার বিশেষ করে পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট তো আর সংখ্যা পদ্ধতি জানে না, তাই না? সেজন্য বুঝছে না। যাই হোক, এখন আমরা সমাধান করব। তো আমরা ক থেকে সমাধান করার চেষ্টা করি। ক নম্বরে বলেছে সংখ্যা পদ্ধতির বেজ কি। সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। যেমন এই অক্টাল সংখ্যায় 8টি প্রতীক ব্যবহার করা হয়, দশমিক সংখ্যায় 10টি প্রতীক ব্যবহার করা হয়, 0 থেকে এই 9 পর্যন্ত 10টি প্রতীক। লক্ষ্য করি, দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10। কারণ কি, দশমিক সংখ্যার 10টি প্রতীক ব্যবহার করা হয়, যেমন 0 থেকে 9 পর্যন্ত 10টা প্রতীক। আবার অক্টাল সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত 8টা প্রতীক ব্যবহার করা হয়, তাই অক্টাল সংখ্যার বেজ 8। আবার বাইনারিতে 0 আর 1 ব্যবহার করা হয়, 2টা প্রতীক, তাই বাইনারির বেজ 2, তাই না? ক নম্বরের উত্তর এইভাবে লিখতে পারি। খ নম্বরে ছিল এই দুটো যোগ করে তো 8 হয়, কিন্তু 10 কিভাবে সম্ভব, ব্যাখ্যা করো। হ্যাঁ, 10 সম্ভব যদি এই বাম দিকের যোগফল 8 হচ্ছে দশমিক সংখ্যা আর ডান দিকে 10 হচ্ছে অক্টাল সংখ্যা। তাহলে আমরা দেখবো এই যে বাম দিক যোগ করে 8 হচ্ছে, 8 এর মান 10 মেলে কিনা অক্টাল করে, এটা দেখবো। তো 8 আমরা এখানে লিখে নিলাম। লেখার পরে 8কে 8 দ্বারা ভাগ করব। অক্টাল সংখ্যার বেজ 8 দ্বারা ভাগ করতে হবে দশমিক থেকে অক্টাল করার জন্য। 8 একে 8, ভাগ ফলে 1, ভাগশেষ 0। এই 1কে 8 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো আর 1 এখানে লিখবো। নিচ থেকে উপরের দিকে সাজালে আমরা পাবো 1 0, 1 0 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখবো। তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম বাম দিকে দুটো যোগ করে 8 হচ্ছে, যেটি দশমিক সংখ্যা, আর ডান দিক 10 হচ্ছে অক্টাল সংখ্যা। তাহলে বাম দিক দশমিক, ডান দিকে অক্টাল যদি হয়, তাহলে প্রমাণ হয় যে বাম দিক সমান ডান দিক সমান সমান হয়। এবার আমরা আবার এতে যাব, উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গণঙে কি বলেছে, উদ্দীপকের অনুসারে স্নেহা ও মিতালির দশমিক পদ্ধতিতে কত নম্বর পেয়েছে বিশ্লেষণ করো। বলছে যে এখানে একটা নাম্বার দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে হেক্সাডেসিমেলে, আর একটা সংখ্যা দেওয়া আছে অক্টালে। এখানে বলছে দুইটাকে দশমিক করতে হবে, দশমিক করে কে কত পেয়েছে সে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে আমরা দুইটা দশমিক মান নির্ণয় করি। প্রথমে এই যে উত্তর গ, উদ্দীপকে বর্ণিত স্নেহার প্রাপ্ত নম্বর 4C এর দশমিক মান নিম্নরূপ। একটু বড় করে লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়, তাই না? দশমিক নির্ণয় করা খুব সহজ। আর এখানে সি এর মান কিন্তু 12, আমরা একটু লিখে রাখলাম, খুব সহজ। হেক্সা থেকে দশমিক করার নিয়ম হচ্ছে এই প্রত্যেকটা প্রতীককে এই 16 দ্বারা বেজ দ্বারা গুণ করতে হবে। যেমন 4 লিখবো, 4কে 16 দ্বারা গুণ করবো, তারপর প্লাস দিব। সি লিখবো, এখন সি এর মান তো 12, সি এর পরিবর্তে ইচ্ছে করলে 12 লেখা যায়, 12কে আবার 16 দ্বারা গুণ করবো। এবার পাওয়ার লিখবো 0 1, এবার সরল করব। এটাকে পাওয়ার করলে 16 হয়, 4 16 64, যোগ এটাকে পাওয়ার 0 করলে 1 হয়, পাওয়ার 0 থাকলে মান কিন্তু 1, তাকে 12 দিয়ে গুণ করলে 12, 64 আর 12 যোগ করলে সম্ভবত কত, 76। এখন এই 76 সংখ্যাটি কিন্তু এই দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসাবে 10 লিখলাম। এটা একটা উত্তর, তাই না? আমাদের বলেছে দুইজনার প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করতে, স্নেহার প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করেছি।
আবার আরেকটা নম্বর আছে মিতালি, 113 না কতজন, 103 মনে হয় নাকি, 103। তো যাই হোক, ওটাকে আবার আমরা এই দশমিক নির্ণয় করব। এই যে হ্যাঁ 103, মিতার 103 নম্বর পেয়েছিল, যেটি অক্টাল, এটাকে দশমিক করব। তাহলে কিছুক্ষণ আগে যেমন হেক্সা থেকে দশমিক করেছি, হেক্সার বেজ 16 দ্বারা গুণ করেছি প্রত্যেকটাকে, তারপর পাওয়ার লিখেছি। এখানে তেমন এই প্রত্যেকটাকে আমরা 8 দ্বারা গুণ করে পাওয়ার লিখব। এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 1 লিখলাম, 1কে 8 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব, 0 লিখব, 0কেও 8 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব, 3 লিখব, 3কেও 8 দ্বারা গুণ করব, এরপরে পাওয়ার হিসাবে এই দিক থেকে লিখব প্রত্যেকটা 8-এর উপরে। এটি যেহেতু পূর্ণ সংখ্যা, তাই 0 থেকে এদিকে দিকে লিখতে লিখতে আসবো, 0 1 2 3 এইভাবে। যেমন এইখানে পাওয়ার হিসেবে 0 1 2 আরো থাকলে লিখতাম আমরা। এবার সরল করব, 28টা 64 হয়, 8কে 2 পাওয়ার করলে, তাকে 1 দিয়ে গুণ করলে 64, যোগ এখানে 0, যোগ এটাকে 8কে পাওয়ার 1 করলে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3, 64 3 যোগ করে 67। এটাও দশমিক সংখ্যায় রূপান্তর হলো। তাহলে আমাদের দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে বলেছিল, করেছি। এই ছিল গ নাম্বারের উত্তর। লাস্টে লিখে দিব, সুতরাং এই বিশেষ করে স্নেহার এত সমান দশমিক মানে এত, এবং মিতালির বা মিতার এত সমান দশমিক মানে এত, এটা লিখে দিব, এটা সমান দশমিক মান। আবার সে উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নাম্বার বলেছে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 8 বিট রেজিস্টারে স্নেহা ও মিতালির প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করো। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে, তাই না? যাই সমাধানের চেষ্টা করি। এখানে গ নাম্বারে আমরা যারা বের করেছি না, ওইটা আমাদের একটু হেল্প হবে। যেমন এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। স্নেহার প্রাপ্ত নম্বর 4C, যেটি হেক্সাডেসিমালে দেওয়া ছিল, এটার সমতুল্য দশমিক মান পেয়েছি 76। এবং মিতালির প্রাপ্ত নম্বর 103, যেটি অক্টালে দেওয়া ছিল, এটার আমরা মান পেয়েছি 67, গ হতে প্রাপ্ত। গ নাম্বারে আমরা বের করেছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম। এখন এই দুইটার মধ্যে ছোট কোনটা? নিচেরটা। সেজন্য 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এই ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে, -67 মান বের করতে হবে আমাদের। এখন আরেকটা বিষয় আছে, আমাদের তো বাইনারি মান ছাড়া তো 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যাবে না। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার যে মূল বিষয়, সেটা হচ্ছে দুইটা সংখ্যাকে বাইনারি করব, তারপর ছোট সংখ্যাটাকে 2 এর পরিপূরক করব, এরপরে ওই বড় সংখ্যার বাইনারি মানের সাথে ছোট সংখ্যার মান পরিপূরক মান যোগ করব। আমি আবারও বলছি, 3টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে দুইটা সংখ্যাকে বাইনারি মানে রূপান্তর করব। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করব। যেমন এই দুটোর মধ্যে 67 ছোট। এবার ফাইনাল স্টেজ হচ্ছে যে এই বড়টার বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে ছোটটার পরিপূরক মান যোগ করব। যাই দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। এই যে 76 সংখ্যাটির বাইনারি মান বের করব। 76 সংখ্যাটি বড়, 76 এখানে লিখে নিলাম, এটাকে 2 দিয়ে ভাগ করব। বাইনারি মান 2, বেস 2, 2 দিয়ে ভাগ করলে ভাগফল 38 ভাগশেষ 0, 38কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 19 ভাগশেষ 0, 19কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 9 ভাগশেষ 1, 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4 ভাগশেষ 1, 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 ভাগশেষ 0, 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 0, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো আর এই 1 শেষে লিখবো। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা যেটি পাবো 1 0 0 2টা 0 1, অর্থাৎ 1 2টা 0 2টা 0 2টা 1 0। এটা হচ্ছে এই 76 এর বাইনারি মান। এবার ওই আরেকটা সংখ্যা আছে 67, ওটাকেও বাইনারি করব সেম এইভাবে। তো বাইনারি আমরা পারি, সেজন্য আমি একটু দ্রুত বলছি। 67 লিখে নিলাম, এটাকেও 2 দিয়ে ভাগ করব। দশমিক সংখ্যা হতে বাইনারি করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে। প্রতিবার ভাগফল এবং ভাগশেষ আলাদা আলাদা বসাতে হবে। যেমন এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 33 হয়, প্রথমে লিখবো, ভাগশেষ 1 থাকে শেষে লিখবো। 33কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 16 হয়, প্রথমে লিখবো, ভাগশেষ 1 থাকবে শেষে লিখবো। 16কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 8 হয়, প্রথমে লিখবো, ভাগশেষ 0 থাকবে শেষে লিখবো। 8কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4 হয়, প্রথমে লিখবো, ভাগশেষ 0 থাকবে শেষে লিখবো। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 ভাগশেষ 0। 2কে 1 দ্বারা 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 0।
1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে একটি শূন্য লিখবো আর এই 1 শেষে লিখবো। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 4টা 0 1 1, এই যে এটা। এখন ওই যে কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে দুইটা সংখ্যাকেই বাইনারি করতে হবে প্রথম ধাপে। প্রথম ধাপ সম্পন্ন হলো, দুইটাকে বাইনারি করেছি। এখন দুইটার মধ্যে ছোট কোনটা? 76 এবং 67-র মধ্যে 67 ছোট। তো 67 সংখ্যাটিকে আমরা কি করব? 2 এর পরিপূরক করব। এখন কেন 2 এর পরিপূরক করব? কারণ আমরা যখন পার্থক্য নেব তখন লিখব 76 মাইনাস 67। তো মাইনাস 67 মানে কি? 67 সংখ্যাটা মাইনাস হয়ে যাচ্ছে। এখন এই যে বাইনারি মান, এটা কিন্তু প্লাস 67-র বাইনারি মান। তো প্লাস 67-র বাইনারি মান যদি এত হয়, মাইনাস 67-র বাইনারি মান কত সেটা বের করতে হবে। সেজন্য ছোট সংখ্যাটি যেহেতু মাইনাস হচ্ছে, মাইনাসের মান বের করার জন্য 2 এর পরিপূরক নির্ণয় করব। 2 এর পরিপূরক নির্ণয় করার জন্য 67-র বাইনারি মান কিছুক্ষণ আগে যেটা বের করেছি ওইটা এখানে লিখব। এই যে আমি এখানে লিখে নিলাম, দ্রুত সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। এখানে 7টা বিট, বাম দিকে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এবার এখান থেকে 1 এর পরিপূরক মান নির্ণয় করব। 1 এর পরিপূরক মান হচ্ছে, এটাকে উল্টিয়ে লিখব। উপরে 1 আছে, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। এই যে মানটা পেলাম এটা হচ্ছে 1 এর পরিপূরক বাইনারি মান। এটার সাথে 1 যোগ করে যেটি পাবো সেটা হবে 2 এর পরিপূরক মান। আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। অ্যাকচুয়ালি এই প্রেজেন্টেশনগুলো আমার আগে থেকে তৈরি করা আছে। মূলত আমি এখানে এই প্রেজেন্টেশনটা উপস্থাপন করি, টেকনিক্যালি উপস্থাপন করি, আগে আমার এগুলি তৈরি করা। ঠিক আছে, তো যাই হোক, এখন যেটা বলছিলাম, এই যে উল্টিয়ে যে মানটা পেলাম 1 এর পরিপূরক, তার সাথে এটা যোগ করে যেটা পাবো সেটা 2 এর পরিপূরক মান এবং মাইনাস 67-র বাইনারি মান। যেমন এই লাইনের সাথে যোগ করব, 0 আর 1 যোগ করলে 1, 0 নেমে গেল, 1 গুলো সব নেমে যাবে, 1 0 নামবে, 1 নামবে। এই যেটা পেলাম এটা হচ্ছে মাইনাস 67-র বাইনারি মান। এখন কেন মাইনাস হলো এটা একটা ব্যাখ্যা আছে। সেটি হচ্ছে আমাদের এই 8 বিট রেজিস্টারে সাজিয়ে যখন লিখি তখন 8 বিট রেজিস্টারের বাম দিকের প্রথম বিটকে চিহ্ন বিট বলে, সাইন বিট বলে। সাইন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। সাইন বিট যেহেতু 0 তাই এটি প্লাস 67-র বাইনারি মান। আর সাইন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। সাইন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। 0 হলে পজিটিভ, 1 হলে নেগেটিভ। যেহেতু সাইন বিট 1 তাই এটি নেগেটিভ। এখন লাস্টে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই বাইনারি মানের সাথে শেষ ধাপে আমরা যেটা করব, এই বাইনারি মানের সাথে ওই বড় সংখ্যা 76 ওই মানটা যোগ হবে। 76-এর বাইনারি মানকে প্রথমে আমরা 8 বিটে সাজিয়ে লিখবো। এই যে এই দুটার পার্থক্য। 76-এর বাইনারি মানকে প্রথমে আমরা 8 বিটে সাজিয়ে লিখলাম। আমরা দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। এই যে 8 বিটে সাজিয়ে লিখলাম, এর নিচে মাইনাস 67-র বাইনারি মান লিখব। তো মাইনাস 67-র বাইনারি মান কোথায় পাবো? কিছুক্ষণ আগে আমরা এই যে পরিপূরক করে বের করলাম। ও 76-এর বাইনারি মান কিন্তু উপরে ছিল, ওখান থেকে নিয়ে এসেছি আমরা, কিছুক্ষণ আগে বের করেছিলাম, তাই না? আর মাইনাস 67-র বাইনারি মান তো এই মাত্র এই যে 2 এর পরিপূরক করলাম, ওই মানটা ওখান থেকে নিয়ে এসে এখানে লিখবো, ওই মানটা ওখান থেকে নিয়ে এসে এখানে লিখবো। লেখার পরে দুটো যোগ করব, এদিকে করব যোগ, এদিকে করব পার্থক্য, এদিকে করব যোগ, এদিকে করব পার্থক্য। সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য। ভালো করে লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, হাতে থাকে 0, হাতে কিছু নাই, না থাকলে কিন্তু এই যোগের ক্ষেত্রে, বাইনারি যোগের ক্ষেত্রে হাতে 0 থাকে, ধরতে হবে 0 একটা বিট, তাই না? তো যাই হোক, 0 থাকা না থাকা সমান কথা। তারপরেও 0 0 যোগ করে 0, হাতে থাকে 0, 0 0 যোগ করে 0 হলেও হাতে 0 থাকবে বাইনারির ভাষায়। কিন্তু 0 থাকা না থাকা সমান কথা, তাই আমরা বলি যে হাতে নাই, এরকম কথাও বলি অনেক সময়। এবার 1 আর 1 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 2 3 যোগ করলে 11-এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, আর 1 যোগ করলে 10-এর 0, হাতে থাকে 1, আর 1 যোগ করলে 10-এর 0, হাতে থাকে 1, আর 1 যোগ করলে 10-এর 0। এখন যোগ করলাম, বাইনারি যোগ। এখানে আর একটা বিষয়, যোগ করার পরে এখানে আমরা 9 বিট পেয়েছি। 9 বিট হলে এই দিক থেকে এই পর্যন্ত 8 বিট, আর এইটা হচ্ছে 8 বিটের বাইরের বিট বা ওভারফ্লো বলা যায়। তাহলে আমরা নিয়ম অনুযায়ী এইটা বাদ যাবে। এখন এমনি এমনি বাদ দিলে হবে না, কিন্তু কথা লিখতে হবে। এখানে লিখে দিব, তীর চিহ্ন দিয়ে দেখাই লিখে দিব, ক্যারি বিট বিবেচনা করা হয় না, মানে ক্যারি বিট বাদ যাবে আর কি, এ কথাও লেখা যায়। এটা যদি বাদ যায় এখান থেকে এটুকু উত্তর, এটুকু উত্তর হলে বামের শূন্যের কোনো দাম নেই, এটুকু উত্তর।
এটা উত্তর। যে পার্থক্য হচ্ছে এইটা, যার দশমিক মান আবার এই 9। এইভাবে আমরা দ্বির পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি, সহজ। এই পার্থক্য নির্ণয় দ্বির পরিপূরক পদ্ধতি কিন্তু প্রচুর পরীক্ষায় এসেছে, প্রায় বোর্ডে আছে এটা। তাই আমরা ভালো করে এটা বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের জন্য আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।